অখিলবাবু, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কেমন আছেন? আছি কোনো রকম, আসুন বসুন বসুন বসুন। এই সাত সকালে রেডি হয়ে গেছেন একবারে? হ্যাঁ, একবারে তো আমরা ভোট চলে বেরোতে এলো হবে। নাকি? হ্যাঁ, সকাল থেকে কাজ আছে। আজকে আমার অনেকগুলো কাজ আছে, বিধানসভা কেন্দ্রে বেরোবো, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। এই যে দীর্ঘ অভ্যাস আপনার জীবনে, এতে কোনো পরিবর্তন, বয়স হয়েছে এখন কোনো পরিবর্তন নেই? না, আমি প্রথম দিন থেকেই এভাবেই করে যুব কংগ্রেস থেকেই যখন মমতা ব্যানার্জির সাথেই যখন ছিলাম যুব কংগ্রেস, তখন থেকেই আমার এইটা অভ্যাস। তখন তো সারা জেলায় 3টা জেলায় ঘুরে বেড়াতাম, কখনো বাসে। তখন তো মেদিনীপুর একটাই ছিল, তখন অবিভক্ত মেদিনীপুর জেলা, আজকে 3টে জেলা হয়েছে। তখন আমি সর্বত্রই কখনো বাসে, কখনো হয়তো গাড়ি করে যেতাম। এটা বাসে করে 3টে জেলা চক্কর? হ্যাঁ, 3টা যেতাম। গড়বেতা থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে দীঘা পর্যন্ত, হলদিয়া, এগুলো সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কবে থেকে আছেন আপনি? আমি মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী হলেন, তখন থেকে তার সাথে আমি আন্দোলন। যুব কংগ্রেস? হ্যাঁ, তখন যুব কংগ্রেস রাম বলে, তখন যুব কংগ্রেস তৃণমূলের আগে থেকে তার সঙ্গে আমি দীর্ঘ রাজনৈতিক জীবন। দীর্ঘ রাজনৈতিক 88 সাল থেকে। এই ঘরের অবস্থা তো দিয়ে কি করলেন? কি কামার টামাতে পারেননি নাকি? না না না, সেদিকে আমার লক্ষ্য নজর নেই। আমার শুধু রাজনৈতিক একটা সংগ্রাম, লড়াই, অর্থের প্রতি আমার কোনো লোভ নেই। মানে সেই মানে লোকে যে বলে তৃণমূল মানে কামাই পার্টি, না বলে অনেক কিছু লোক, আমাদের দলের মধ্যে কিছু কিছু লোকের কাজকর্মের জন্য আজকে মানুষ বলছে অর্থের বিনিময়ে রাজনীতি করাটা। রাজনীতি করতে গেলে, দল করতে গেলে পয়সা লাগে, কিন্তু যেভাবে আমাদের কিছু কিছু নেতৃত্ব গন্ডগোল করছে, তাদের অপপ্রচার আছে, তাদের সত্যিকার প্রমাণ হচ্ছে, বা বিভিন্ন ভাবে যেভাবে দেখা যাচ্ছে, এটা করা একেবারে অনুচিত। তো এখন যখন দেখেন, আমাদের একজন বড় নেতা পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে যাচ্ছে, তার মানে এই বুড়ো বয়সে তার বান্ধবী নাকি আছে, তার এখন কোটি কোটি টাকা। তো আপনার মনে হয় না এগুলো ঠিক মানে খুব বাজে হয়েছে? না, এটা খুবই খারাপ হয়েছে। এটা ও আমাদের নিজে তো নিজেই খারাপ হলো, এবং নিজেই রাজনৈতিক জীবন নষ্ট হলো, এবং আমাদের দলের মান সম্মান, মমতা ব্যানার্জিকে দেখে যে মানুষ দল করেছে, এবং মমতা ব্যানার্জিকে দেখে তার যে আদর্শ, তার যে স্বাভাবিক জীবন যাপন, মানুষ তার দিকে যে, তার প্রতিতে তার যে মানুষের যে একটা আস্থা, এটা কিছু নেতা তার কাজকর্মে এটা নষ্ট করেছে, কিছুটা নষ্ট করেছে। এটা আমাদের দলের ভাবমূর্তি খুবই নষ্ট হচ্ছে। তো এই যে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, তো এই ব্যাপার নিয়ে আমরা উচ্চ স্তরে, মানে আপনাদের যারা সুপ্রিমো, তাদের সঙ্গে আপনারা এই ব্যাপার নিয়ে কখনো কথা বলেছেন যে এটা ঠিক নয়, এটা হওয়া উচিত? আমাদের আড়ালে আবডালে, বিধানসভায় বিভিন্ন জায়গায় আড়ালে আবডালে কান ঘুষাঘুষি এসব কথাবার্তা হয়। হয় না? হয়, নিশ্চিত হয়। আপনি চা খাবেন মানে নাকি? হ্যাঁ, আমি চা খাবো, আপনারাও চা খান। সকালে টিফিন মানে মুড়ি? আমি সকালেই বেশিরভাগ আমি সবসময় মুড়ি, ছোলা, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে বেরিয়ে। কাঁচা লঙ্কার মুড়ি খেয়ে দিলেন? হ্যাঁ, খেয়ে আমি বেরিয়ে যাই। আবার অনেক সময় কি দুপুরে ভাত খাই না, পাউরুটি খেয়ে নিই। আর দেখেছে আমাদের এখানকার লোকাল সমস্ত সবাই দেখেছে, আমি মুড়ি কখনো পাউরুটি খেয়ে নিলাম, সারাদিন কাজ করে রাত্রিবেলা এসে দুটো ভাত খেয়ে। মানে এই যে অনাড়ম্বর জীবন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনি শিক্ষা নিয়েছেন ওখান থেকে, তো এখনকার ছেলেমেয়েরা সামান্য কাউন্সিলর হওয়ার পর মোটা মোটা গলায় সোনার হার, ভটভট করে মোটরসাইকেল। হ্যাঁ, এটা তো একদম মানে আমরাও দেখে তিক্ত বিরক্ত হই যে আমাদের এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়। এই সামান্য মুড়ি তো আপনার হয়ে যাবে? মুড়ি, কাঁচা লঙ্কা আছে, মুড়ি খেয়ে নেবো, 1 কাপ চা। আপনারাও চা খান। আপনি কোথায় গ্রাম? আপনার কোথায় গ্রাম? আমার হচ্ছে পিছাবনির কাছে। পিছাবনি, যেখান থেকে পিছবনা বলেছি। হ্যাঁ, গ্রামে সাইকেল করে যখন আমি শহরে পড়তে এলাম, সাইকেল করে চাল নিয়ে আসতাম, ঘুঁটে নিয়ে আসতাম, তখন মা ঘুঁটে দিয়ে রান্না করতো, সেসব আমি নিজের চোখে দেখেছি। আর সেগুলো থেকেই আমার একটা শিক্ষা হয়েছে যে না, এই সরল জীবনযাপনের মধ্যেই একটা ত্যাগ আছে, ত্যাগের মধ্যে একটা সন্তুষ্টি আছে, এবং এটা শান্তি পাওয়া যায়। শান্তি আছে। আপনি তো 4 বারের বিধায়ক, তাই তো? হ্যাঁ, 4 বার। এবার ভোটে 5 বার হবে? এবার 5 বার। আর যদি মানুষ ভোট দেয়, যদি জিতি, যদি দল টিকিট দেয়। যদি কেন 4 বার হয়েছে না, এখন যদি কেন? না, যদি কেন মানে মানুষ কিভাবে গ্রহণ করবে, কিভাবে আমার ব্যবহার, আমার কাজকর্ম, দলের ভাবমূর্তি, সবকিছু নিয়ে আমি মানুষের প্রতি আমার আস্থা আছে। বিরোধী নেতা বলছে 16টাতে 16টা মারবে।
ওটা কোনোদিনই হবে না। 20 সালে গেছে, 1 বছরের মধ্যে আমরা এই জেলাটাতে গুছাতে পারিনি, এবং আমাদের নেতৃত্বের এই জেলাতে কিছুটা ব্যর্থতা ছিল। আপনি বিরোধীদের থেকেও বেশি ভয় নাকি আপনাদের দলের অন্দরে? উত্তম বারিক নাকি আপনাকে একবারে দেখতে পারে না? 2018 সালে ও এসছে, তারপরেই একটু ক্ষমতা বেশি পেয়েছে। তাতে তাতে আমাদের তার পছন্দ হয় না, আমাদের পছন্দ হয় না ওর যে স্টাইলে এটা করে। উত্তম বারিকের কাজকর্ম সংগঠনের ক্ষতি করেছে, এটা বাস্তব, মেনে নিতে হবে, এটা মানতেই হবে। ও সবাইকে নিয়ে চলেনি। কেউ কেউ এমনও কথা বলছে যে রামনগর আমরা মানে তৈরি করা, রামনগর এটা তো মানে মানে আমাকে বলতে হবে না, আপনি নিজেও জানেন যে রামনগর আপনার। সেই জায়গায় বলছে না বয়স হয়ে গেছে, এবার আর কি আর দরকার, 4 বার হয়ে গেছে, এরকম কথাবার্তা যে আসছে, সেটা একটা সাজানো, সেটাও সাজানো। সেটা সাজানো, এবং সাজিয়েছে কে সেটা আড়ালে আবডালে সবাই বুঝতে পারছে, রাজ্য নেতৃত্বেও বুঝতে পেরেছে। আমার একটা ভরসা একেবারে রামনগর মানুষের প্রতি। আমি নিজে আমার রামনগরে জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, সুকান্ত মজুমদার একদিনে একটা মঞ্চে এসছে, সেখানে রামনগরের লোক পায়নি, পুলিশ যা তাদের কর্মী তা ছিল। তো আপনি তো মানে খুব মাটির মানুষ, তো আপনি কি একটু রগচটা নাকি বলুন তো? না না, আমাকে সবাই বলে আমি একটু বদরাগী, মানে আমি জানি না, মানে কথা বলতে বলতে একটু রেগে যাই আর কি। আবার রেগে যাওয়ার পরে আমি ভাবি নিজে যে ওটা এটা করাটা ঠিক হলো না। পরে ভাবছেন? পরে মানে মানে আপনি বান ছুড়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বানটা বেরিয়ে গেছে, কিন্তু কথাটা তো বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। না, যেটা হয়েছিল ওই কি নাম, ওই দ্রৌপদী মুর্মুর সময়, হ্যাঁ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সময় এটা হয়েছিল কি, কথাটা তো বেরিয়ে গেছিল, কিন্তু ভয়ঙ্কর কথা বেরিয়ে গেছিল। হ্যাঁ ভয়ঙ্কর। এটা তখন আমি খুবই মর্মাহত, তারপরে ক্ষমা টমা চাওয়া হয়েছে। যাই হোক, কথা বলে যাওয়ার পরে ক্ষমা চাওয়া, মুখ্যমন্ত্রীও ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরে যে বেশি আগে দুম করে আবার ঠান্ডা হয়ে যায়, তখন আমরা অনেক সময় ভাবি কাজটা ভুল করে ফেললাম বোধহয়। এটা পলিটিক্যাল লাইনে ক্ষতি করে। আপনি হরিনাম সংকীর্তন করেন? আমি হরিনাম সংকীর্তন করি না, কিন্তু ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। আবার ওখানে যদি জয় শ্রীরাম বলে দেয় না, রেগে যাবেন? ওখানে জয় শ্রীরাম বলবে না, হরে কৃষ্ণ হরে রাম। মানে হরে কি রাম তো আছে? হ্যাঁ, রাম থাকলে, রাম তো আমরা দেবতা বলি, কিন্তু ওরা তো নির্বাচনে জয় শ্রীরাম বলছে, এখন বলছে না, জয় শ্রীরামটা বলবে নির্বাচনে। হ্যাঁ, দেবতা আমরা তো রামচন্দ্রকে দেবতা বলে মানি। আপনাকে দেখে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয়, আপনি রেগে যাবেন কি? না। হ্যাঁ, আবার বদরাগী হয়ে যাতা বলে দেবেন? না না না, এখন নিজেকে কন্ট্রোল করেছি। কোথায় কন্ট্রোল করেছেন? এই দীঘা না, জলধাতে যেটা ফরেস্টের ব্যাপার বললেন, আধিকারিককে আপনি চর মারতে যাচ্ছেন? না, আধিকারিক আসল খবরটা ওরা করেছে কি, ওরা ভিডিওটা করেছে আমারটা ওই আধিকারিক একটা রেকর্ডিং করেছে। ও যে আমার সাথে খারাপ ব্যবহারটা করেছে, আমি তখন মিনিস্টার, ও যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেইটা দেখানো হয়নি। নবাগতরা যদি মনে করতে থাকে, মানে বলতে থাকে, সাজানো একটা নাটক বা ষড়যন্ত্র করে ফেলে যে আপনাকে সাইড করে দেওয়া, মানে পলিটিক্সের সাইড তো চলেই, আপনি তো আমাকে ভালো জানেন, তখন কেন বিজেপি চলে যাবেন? এই তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই নেই। আমি রাজনীতিতে পজিশনে থাকি আর নাই থাকি, পদে থাকি আর না থাকি, আমার তো কোনো পদ নেই, শুধু এমএলএ। এটা তো বাজে না, এতদিন করার পর যদি আপনাকে খালি কেবলমাত্র এমএলএ, তাও নিজের ক্ষমতায় জিতেছেন। না, নিজের ক্ষমতা নাই, দলের প্রতীক না দিলে আমি জিততে পারতাম না, কিন্তু কথা যেটা হচ্ছে যে দল ছাড়ার কোনো প্রশ্নই নেই, আর মমতাকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। টিকিট না দিক, না, সে টিকিট দিক না দিক সেটা আমি কোনো পরোয়া করি না। পূর্ব মেদিনীপুরের 16টা পাবে বলেছে বিজেপি, যারা বিজেপি নয় কিন্তু বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে বিজেপি এবার কমসে কম 14টা সিট পাবে এখানে। তা আপনি কি বলছেন? না, পাবে না। বিজেপির মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। দীঘাতে ইতিমধ্যেই বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যেই লড়াইতে 3 জন অ্যারেস্ট হয়েছিল। শুভেন্দুর সঙ্গে আপনার পার্সোনাল সম্পর্কটা কেমন? না, আমাদের পার্সোনাল সম্পর্ক কিছু নয়। মুখ দেখে রাজনীতি আলাদা করে মুখ দেখাতে কি বন্ধ? না, আমাদের সঙ্গে আগে যখন তৃণমূলে ছিল তখন ওই মঞ্চেই দেখাই হতো, আচ্ছা, আর এখন তো দেখাই হয় না। আর সেই সম্পর্ক না না, নেই আমাদের।
আমাদের প্রথম দিন থেকেই শিশির অধিকারী পরিবারের সাথে আমার লড়াই হচ্ছে ইন্দিরা কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে। তখন থেকে মানে ওই শিশির অধিকারী আপনার সম্পর্কে কি হয়েছে তাহলে? ভাইরা ভাইয়া। তো এই যে একদা মন্ত্রী, হ্যাঁ, সেই মন্ত্রীর বাড়ির রাস্তা এইটুকু এরকম? আর এখানে আমাদের সেই আমার দাদুর আমল থেকে আমরা এই পাড়ায় আছি। হ্যাঁ, আর এ পাড়া তো আমরা আর ঘর চেঞ্জ করার মতো পয়সাও তো নেই, আর অন্য জায়গায় জায়গা কিনে এখন কাঠির যা জায়গার দাম, হ্যাঁ। জায়গা কিনে তো ঘর করতে পারবো না, তাই এখানেই আছি। এখানেই মন্ত্রী থাকাকালীন গাড়ি টাড়ি সব অন্য জায়গায় রাখতাম, থানার ব্যারাকে রাখতাম, আর এখানে আমরা থাকতাম। তো আগে যখন মন্ত্রী ছিলেন হুটা টুটার বাজতো, এখন পাড়ার লোকেরা হাঁ করে দেখতো। না, আমি এখানে কখনো পাইলেও ঢুকাতাম না। এ কি আপনার এলাকায় বিজেপি সরকার লিখে দিয়েছে? একটা বিজেপি একটা লোকের ঘরে দেওয়ালে একটা মারিয়েছে, আর এখানে যেমন টিএমসি আছে, ওই তো দেওয়ালে সব টিএমসি আছে। এই পাড়াটা আমাদের পুরো কাউন্সিলর আমাদের। আচ্ছা। এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড। হ্যাঁ। রাত্রিবেলা কেউ যদি পোস্টার মারি দেয়, এসব জায়গায় ওরা জিততে পারবে না। জিততে পারবে না। ওরা পোস্টার মারাবে কিন্তু ওরা জিততে পারবে না। চপ্পলটা দেখি দিদির মতনই তো। আমি প্রথম দিন থেকে, এর সাদা রং বলে দিদির মতন, কিন্তু প্রথম দিন থেকেই আমি স্কুলের পড়া থেকে হাওয়াই চপ্পল পরবো। এটা লুকানো চুরানোর কোনো ব্যাপার নয়, এটা প্রথম হাওয়াই চপ্পল পরার আমার অভ্যাস, কিন্তু এটা একটু দামি বেশি। অন্য হাওয়াই চপ্পল 400-500 হলে এটা হয়তো 800 টাকা দাম। বাজার টাজার করেন? বাজারে যান? আগে আমি যখন ছাত্র পরিষদ করতাম, যুব কংগ্রেসও করতাম, দিদির যুব কংগ্রেসে করতাম, তখন আমি বাজার যেতাম। তৃণমূল কংগ্রেস 2001 সালে এমএলএ হওয়ার পরেও আমি বাজার করতে যেতাম। আপনি সাঁতার কাটতে পারেন? হ্যাঁ, 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 সমুদ্রের নদীতে সাঁতার কাটতে পারি। আমি এখানে মহকুমাতে সাইকেল রেসে ফার্স্ট ছিলাম। আমি অ্যাথলেটিক্সে আমার ছিল। আমি ফুটবল, ক্রিকেট খেলতাম এখানে মাঠে। ফুটবল অনেক সময় খেলে পায়ে একটু লেগে গেছিল বলে অপারেশন করতে হয়েছিল। ভালো খেলাধুলা করেন? খেলাধুলার প্রতি আমার আগ্রহ আছে, ভালো খেলি কিনা বলতে পারবো না, কিন্তু আগ্রহ আছে। হ্যাঁ, যেখানে ক্রিকেট খেলা হয়, যেখানে আমাদের এলাকায় ক্রিকেট যে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনটা আমি উদ্বোধন করি এবং আমি ব্যাট ধরি, অনলোক বল। দেখুন, ওসব খেলাধুলা হয়ে গেছে, কিন্তু এখন যে গেমটা চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবারে কিন্তু এখানে বড় খেলাধুলা চলছে। বড় খেলাধুলা হবেই, হচ্ছে। এবং আপনি কেমন, মানে আপনি যে পুকুরে সাঁতার কেটেছেন, এখনের পুকুরটা কিন্তু অন্যরকম। এবার মানে যে জলটা আপনি ভেবেছিলেন চোরাবালি নেই, চোরাবালি থাকতে পারে, তো এবং আপনি জানেন চোরাবালি আছে, এবার কি আপনি সেই পুরো সাঁতরে বেরোতে পারবেন? হ্যাঁ, একদম। আমি 100% নিশ্চিত যে আমি, আমার প্রতি যা বিশ্বাস এবং মানুষের প্রতি আমাদের যে ভরসা আছে, মানুষ আমাদের প্রতি ভরসা করে, আমরা মানুষকে আস্থা আছে, নিশ্চিতভাবে আমরা সেটা উতরে যাব। কিন্তু বিজেপি যেটা বলছে, বিজেপি শুধুমাত্র এসআইআর এর উপরে নির্ভর করেই বলছে। কত বাদ গেছে আপনার এলাকায়? আমার এলাকায় বাদ গেছে এমনি মৃত ভোটার বাদে। মৃত ভোটারকে আমরা, আমার এলাকায় আমরা একটা, এই এলাকার যত মিডিয়া আছে, এই এলাকার যত বিরোধী দল আছে, তারা কখনো কোনো নির্বাচনে, লোকসভা বলুন, বিধানসভায় বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, কোনোদিন ওখানে বলতে পারেনি যে আমরা জাল ভোট মেরেছি, বুথ দখল করেছি। আজ পর্যন্ত কোনো অভিযোগ না, ওখানে জাল ভোট করতো না। ওটা যেই জন্যই আমরা হলফ করে বলছি যে মৃত ভোটার যে বাদ গেছে, আর কিছু এমনি যারা কিছু ডিলিট হয়েছে, আমরা এটাতে ধরুন হয়নি। আপনার এলাকায় তো মৃত ভোটার ছিল? হ্যাঁ, ছিল। সেই সংখ্যাটা তো বাদ গেছে। হ্যাঁ, এবং এই মৃত ভোটারের ভোটটা গত বছর অব্দি হয়েছে। মৃত ভোটার যে ভোট দিয়েছে তার তো প্রক্সি তো কেউ দেয়নি। তাহলে ভোটারগুলো এতদিন ভোট দেয় না। আমাদের এখনো কোথাও কোনো বিরোধী দল, কি বিজেপি কি সিপিএম, আমি সিপিএম এর সাথে লড়াই করেছি, তারপরে বিজেপির সাথে লড়াই করলাম, তাতে কেউ অভিযোগ করেনি যে এই বুথ দখল করে ওরা ভোট ছাপ্পা মেরেছে। আমার এসআইআর সম্পর্কে আমার কোনো, যা ভোট বাদ যাবে লিগ্যালি বাদ যাবে, কিন্তু জেনুইন ভোটার যেন বাদ না যায়, এই হচ্ছে মূল। তাহলে এবার যে ভোটটা হবে, সেই ভোটে বলছে, যেটা বলছে সব বিজেপি, সব আমার এলাকায় ভোটার বাদ গেছে সরকারি নিয়ম অনুযায়ী। মৃত ভোটারকে যদি বাদ দেওয়া হয় সেটা আলাদা। মৃত ভোটার বাদ গেলে আমার এলাকায় 5,365 জন মৃত ভোটার বাদ গেছে। 5 বছরে তো অনেকেই মারা গেছে, 21 সালের পর থেকে। তার আর আমাদের এমনি বাদ যাচ্ছে দুটো ব্লক মিলে, বিধানসভা মিলে 1200, 1300, 1400 ভোট। আপনি কত ভোটে জিতেছেন?
আমি 12,500 বলে দিয়েছিলাম। আর আমাদের আর একটা দেখা গেছে, ট্রেনটা দেখা গেছে আমার এলাকায় এ পর্যন্ত যতগুলো এলাকায় আমাদের ভোটার আন্ডার জুডিশিয়ারি মানে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে ফাইল, সেটা হচ্ছে 90% মুসলিম ভোট। তো এবার তো অন্য কেস আছে না, 90% মুসলিম ভোট যদি যায় জুডিশিয়ারি ব্যাপারে, সেখানে জুডিশিয়ারি গেছে ধরুন আমার নাম অখিলগিরি, সেটা অখলগিরি হয়ে গেছে। হস্যইকারটা নেই বলে সেইটা। না না না, মুসলিম ভোট, হ্যাঁ। এটা তো অন্য অঙ্ক। এবার ধরুন আপনার সঙ্গে কে খেলবে? মিম আছে, হুমায়ুনের কবিরের দল এখানে আছে। হুমায়ুন কবিরের লোক নেই, মিমের লোক নেই। মিমের লোকটা লোক হতে কতক্ষণ লাগবে? হয়তো হতে পারে, কিন্তু ওর অস্তিত্ব পাবে না। মুসলিম ভোট ভাগ হবে না? না না, এখানে আমাদের মুসলিম ভোট ভাগ হবে না। তাহলে আমি তো নিজে দেখতে পাচ্ছি মিম, হুমায়ুন, আইএসএফ। হ্যাঁ, আইএসএফ তো কিছু নেই, একজন লোকও নেই। এখানে আছে জামায়াতে ইলামা হুন্ত, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে। এখানে মিমের কোনো অস্তিত্ব নেই, যেটা আমাদের নন্দকুমারে আছে মিম, সেটাতে আমাদের কোনো অস্তিত্ব নেই। আর আইএসএফ তো নেই। এখানে হুমায়ুন কবির এসেছিল, কনফিডেন্স, আমি কনফিডেন্স, এবং হুমায়ুন কবির এসেছিল, লোক পাইনি। লোক পায় না না, মেয়ের দুটো ভাগিয়ে দিচ্ছেন। আমি কিছু করি, ও দীঘাতে এসেছিল, আমি জানি না। তারপর আমি ছবি দেখলাম ও এসছে, আমি খোঁজ খবর নিই না। আমি আমার জানি যে আমার এই এলাকার, আমি বুথ ভিত্তিক সমীক্ষা করি, আমার এই এলাকায় এই বুথে আমার ডেফিসিট, এই বুথটা আমাকে দেখতে হবে। আমি সেইভাবে বুথের উপরে সমীক্ষা করেই আমি। আমি যেটা আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, আপনি যেন বলছেন ভোট আসছে, ভোট হবে, জিতাচ্ছিল, জিতবো, এলাম দেখলাম যে জয় করলাম। আমি কোনো হালকা করে দেখছি না, কিন্তু আমার কনফিডেন্সটা বেশি যে আমি এতদিন এই মানুষের সাথে উঠে বসেছি, তাদের কাছে গেছি, তাদের প্রতিটা অনুষ্ঠানে আমি গেছি, ব্যক্তিগতভাবে বাড়িতে গেছি, সার্বিকভাবে সর্বজনীন উৎসবে গেছি, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত গেছি। তাতে আমাদের মানুষ যেভাবে গ্রহণ করেছে আমাদের, আমি মনে করি যে আপনি তো বলছেন আমাদের 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 করছে, আর লোকে কেউ বলছে আমাদের নয়, আমাদের বাইরে বাইরে বাইরে। না, বাইরে নয়, আমাদের বলছি মানে আমাদের দল। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। আপনি তো একটা সার্বিক ব্যাপার বলছেন। হ্যাঁ, কিন্তু এই সার্বিক ব্যাপারটা তো অন্য অনেকে তো সার্বিক বলে মনে করছে না। কেউ মনে করছে না করছে জানি না, আমার নিজের চিন্তা ভাবনাই আমি নিজের চিন্তা ভাবনাটাই বলছি। এটাই বলছি। আমি যেটা বুঝতে পারছি, আপনি নিজে মনে করছেন ভোট আসুক, মানুষ ভোট দিক, এবং সেই ভোটে আপনি আমি চাই। জিতবে। হ্যাঁ, আমি সবসময় বলেছি যে একবারে আমি যখন কলেজেও ছাত্র পরিষদ করেছি, তখন বলেছি কলেজের দরজা খোলা। আমার নিজের বিধানসভা কেন্দ্রের রামনগরে দরজা খুলে দাও, যত পার্টি আছে নমিনেশন করো, তারপর দেখা যাবে কে জিতে। সৌমেন্দু অধিকারী এমপি হয়ে একটা আমার এলাকায় সমবায় সমিতিতে নমিনেশন করার লোক পাইনি, ও নিজে গেছিল। ও এমপি হওয়ার পরে আমার নিজের এলাকায় ছিল, আমি কোনো গণ্ডগোল, পুলিশ ছিল, আমি ছিলাম না, বল না কাউকে বাধা দেওয়া চলবে না, যে চলবে আমি লড়াই করে জিতে এলে সন্তুষ্টি। ছাপ্পা মেরে জেতাটা, নকল করে পাস করাটা আমি পছন্দ করি না। আপনি তো একেবারে মানে সাদা খাতা, মানে বইয়ের পাতা খুলে খেলছেন। বইয়ের পাতা খুলে খেলছি যে তোমরা এসো, লড়াই করো, দেখো কে মানুষ কাকে পছন্দ করে। নমিনেশন ওই সমবায় সমিতিতে নমিনেশন করার লোক পায়নি। 52টা সিটে 20 জন জোগাড় করেছিল, 20 জন লজ্জায় আর ভয়ে আসেনি, লজ্জায় আসেনি, তাতে ওরা নমিনেশনই করতে পারেনি। তো সেই অবস্থাতে আমাদের কলেজও তাই, গেট খোলা থাকে। যখন নির্বাচন হয়েছিল, অনেকদিন নির্বাচন হয়নি, কিন্তু যাতে যখন নির্বাচন হয়েছিল তাহলে গেট খুলে দাও, সবাই নমিনেশন করো, এবার ছাত্রছাত্রীরা কাকে পছন্দ করবে। সৌমেন্দুর বিয়েতে গিয়েছিলেন? সেটা একেবারে বাদ, একেবারে বাদ, পারিবারিক অনুষ্ঠানও বাদ। এখন পারিবারিক অনুষ্ঠানে গেলে সেইটা নিয়ে আমাদের দলের মধ্যে আবার অনেক বলবে তাদের সঙ্গে সম্পর্ক আছে, এসে অনেক রকম করে, আমরা বাদ দিয়েছি। তো আপনি মানে মানে এমনি লোকের বাড়িতে যান, মানে নিমন্ত্রণ হ্যাঁ, বিয়ে বাড়ি কালকে তো করে এলাম। হ্যাঁ, কালকে করে এলাম। আমি কোনো অন্নপ্রাশন থেকে বিয়ে বাড়ি পর্যন্ত আমি সব অনুষ্ঠানে যতটা পারি অ্যাটেন্ড করি, যাই। আচ্ছা, এই যে আমি একটা কথা বলছি, আপনি আমার সঙ্গে একটা কথা হচ্ছিল বা যেটা আলোচনা করছিলাম, দ্রৌপদী মুর্মুর সঙ্গে পার্সোনালি কখনো কথা হয়েছে বা দেখা করেছেন বা যাচ্ছেন নিজে বা যাওয়ার চেষ্টা করেছেন? না না না, যাওয়ার চেষ্টা করি, সেখানে যেতে পারবো কিনা, করতে পারবো কিনা। আপনি চিঠি লিখতে পারতেন একটা? সেটা বা লেখা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্ষমা টমা চেয়েছি, কিন্তু সেটা চিঠি লিখতে পারতাম, কিন্তু চিঠিটা লেখা হয়নি। আপনার সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে আপনি অন্তর থেকে দুঃখিত। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে ব্যতীত যে রাষ্ট্রপতির নামটা না বললেই পারতাম। কেন রাষ্ট্রপতির নামটা বেরিয়ে এলো সেটা নন্দীগ্রামের সভায়,
আর সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি, দুম করে বেরিয়ে এলো নামটা, কিন্তু তাতে আমি নিশ্চিত মর্মাহত, কিন্তু ক্ষমাও চেয়েছি, কিন্তু করে তো ফেলেছি। তাতে চিঠিটা লিখলেই হয়তো ভালো হতো, কিন্তু চিঠিটা যখন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিল, তখন আর চিঠিটা লেখার ক্ষেত্রে বুঝতে পারছি। অতটা বেশি মানে আপনি সেই মানে আমি যেটা বুঝতে পারছি, আপনি ওই এত টিভি মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এইসবগুলো অত মানে অত হয় না, যেটা হয় মানে আপনি যেমন ছিলেন একটা সময়, একটা নির্দিষ্ট সময়ের ইতিহাসকে ধরে রেখেছেন নিজের কাছে। হ্যাঁ, সেটা এখন মানে সেটা হয়তো আমার সেটা হয়তো হয়ে গেছে। তখন সেই সময় এত চাপ ছিল, চারিদিকে সমালোচনা এটে করা, তখন আর অতটা খেয়াল হয়নি। ঠিক আছে, আপনার সঙ্গে আমরা এবার যাবো। আপনার বাড়ির সামনে আমি হাঁটছি, খুব জায়গাটা সুন্দর লাগছে আমার। মানে এখনো ভাঙাচোরা বাড়িগুলো, মানে এগুলো অতীত। একটা ক্লাব ঘর, ক্লাব ঘর করেছিলাম। আচ্ছা, তো এই ক্লাব ঘরটা তখন আমি আর বেশি এখানে থাকি না, সময় পাই না, এই ক্লাবের পাড়ার ছেলেরা ক্লাব ঘর করে। হ্যাঁ, এটা আকন্দ ফুলের গাছ, করো এই গাছ, একের পর এক গাছ আছে এলাকাটায়। মানে পুজো করেন সকালবেলা এখানে? হ্যাঁ, আচ্ছা। এইসব পাড়ার মতো। অখিলবাবুর সঙ্গে কথা বলছিলাম, ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা হাঁটছিলাম সকালবেলা, এখন যাকে বলে খুব সকাল, তো উনি বেরোচ্ছিলেন, তো আমরা ওনার সঙ্গে কথা বলে দাঁড়ান একটু কথা বলে নিই। তৃণমূল রাজনীতি নিয়ে তিনি কথা বললেন, অনেক কথা বললেন যেগুলো কিন্তু বিতর্কিত। তো আমরা প্রতিদিনই এরকম অনেকের সঙ্গে কথা বলবো, অনেক কথা যা লুকোনো আছে, চাপা আছে, খুলে বের করব, আপনাদের সামনে নিয়ে আসবো। তবে এখন এই পর্যন্ত, এখন অন্যান্য খবর। রিপাবলিকে চোখ রাখতে ভুলবেন না কিন্তু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।